রাতভর ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাত, ইরাকের আকাশে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, মুস্তফাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। মুস্তফা খামেনি প্রকাশ্যে মুখ দেখাতে পারছে না। আমি জানতে চাই তার ভবিষ্যৎ কি হবে, আর একইভাবে নাইম কাসেমের ভাগ্যই বা কি হবে। সংঘাত ইস্যুতে উত্তপ্ত নিরাপত্তা পরিষদ, হরমুজ প্রণালী বন্ধই থাকবে, ইরানের নতুন নেতার ঘোষণা। রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যদিও সেগুলো প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। চলমান হামলায় এখন পর্যন্ত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া এদিন আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরায়েলের কয়েকটি শহরে শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। বলেন, প্রায় 2 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণের পর ইরান আর আগের মতো নেই। তেহরানের ইসলামী রেভলিউশনারি গার্ড এবং আধা সামরিক বাহিনী বাসিস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। যুদ্ধের সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ায় ইরানের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান মোস্তফা খামেনি। পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়াদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সব শহীদদের রক্তের বদলা নেওয়া পর্যন্ত লড়াই চলবে। প্রতিবেশীদের সাথে ইরানের সম্পর্ক উন্নয়ন জরুরি। চলমান যুদ্ধে ইয়েমেন ও ইরাকে সশস্ত্র বাহিনী ইরানকে সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইরাকের আলফা বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় নতুন সংখ্যা যোগ করায় ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 10% বেড়ে ব্যারেল প্রতি ঠেকেছে $100, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 8.5% বেড়ে দাঁড়িয়েছে $94। জ্বালানি সরবরাহ সচল রাখতেও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 32টি সদস্য দেশের সংস্থাটির রাতারাতি এমন ঘোষণায় জোরালো প্রতিক্রিয়া হিসেবে ইরান ইরাকের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যে অস্থির বিশ্বের তেলের বাজার। এমন পরিস্থিতিতে বিশ্বকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 ওঠার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝুলিয়ে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। অন্যদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়ে গ্যাস ভরার বিড়ম্বনাও। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও অটোরিকশার চালক, পরিবহন মালিকরাও।
পরিসংখ্যান বলছে কলকাতায় প্রায় 97% অটো এলপিজি নির্ভর, প্রায় 200 রুটে চলে অটো পরিষেবা। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় প্রায় 50,000 অটোরিকশা রয়েছে। এতে গড়ে প্রতিদিন প্রায় 40 লাখ যাত্রী বহন করা হয়। গ্যাস সংকটে অফিস টাইমে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আগের মতো দ্রুত মিলছে না অটো। প্রায় 2.5 ঘন্টা দাদা দাঁড়িয়ে রয়েছি, গ্যাস তো অসুবিধা হচ্ছে। মালিকের গাড়ির জমা 400 টাকা, টাইম শেষ, তাহলে কি কামাবো আর কি ফ্যামিলি চালাবো? সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কিলো 1 কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো সাধারণ ঘরের লোক? চাপ পড়েছে খাবারের দোকানেও। ধর্মতলা, ডেকার্স লেন, এসপ্ল্যানেড সহ অফিস পাড়ার বহু ছোট বড় হোটেল, ভাতের দোকান ও রাস্তার খাবারের স্টল বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভরশীল। যোগান কমার পাশাপাশি কালোবাজারে সিলিন্ডারের দাম বেড়ে 2000 থেকে 3000-এ ওঠার অভিযোগও উঠেছে। ফলে বেড়েছে খাবারের দামও। গ্যাস কোথাও নেই, ডিলারদের কাছে কোনো গ্যাস নেই, তা কোথা থেকে করবো? স্টক রাখা যায় নাকি? সিলিন্ডার আছে, যা টুকটাক এদিক ওদিক করে চালাতে হচ্ছে, অনেক আইটেম বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 5 লাখ সিলিন্ডার। সেখানে সাম্প্রতিক সময়ে বুকিং 7,50,000-এরও বেশি ছুঁয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চাহিদা এবং যোগান স্বাভাবিক রাখতে বাড়তি নিয়ম নীতিও শিথিল করেছে প্রশাসন। বিশ্বকে পারমাণবিক অস্ত্র থেকে রক্ষার অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন আগ্রাসন কেবল আরেকটি মধ্যপ্রাচ্য সংঘাত নয়, বরং স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে অঞ্চলটিকে বদলানোর প্রচেষ্টার সর্বশেষ ধাপ। এই অস্থিরতার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে এ প্রভাব ইতিবাচক তো নয়, বরং বিশ্বজুড়ে ডেকে নিয়ে আসতে পারে চরম বিপর্যয়। রাশিয়ার গণমাধ্যম আরটিকে রুশ বিশ্লেষক ফিওদর লুকিয়ানোভ জানিয়েছেন, যুদ্ধের প্রথম সপ্তাহে স্পষ্ট হয়ে গেছে পারমাণবিক উদ্বেগই এই সংঘাতের একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা। তিনি জানান, বর্তমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের 3 দশকের অস্থিরতার ধারাবাহিকতা। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকের বিরুদ্ধে অভিযান স্নায়ুযুদ্ধ পরবর্তী নতুন শক্তি কাঠামোর সূচনা করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের একক প্রভাবের যুগে অঞ্চল জুড়ে শুরু হয় সামরিক অভিযান ও রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতা। 9/11-এর ঘটনার পর শুরু হয় বৈশ্বিক সন্ত্রাস বিরোধী যুদ্ধ। আফগানিস্তান ও ইরাকে মার্কিন সামরিক অভিযান, পরে আরব বসন্ত, লিবিয়ায় হস্তক্ষেপ এবং সিরিয়ার গৃহযুদ্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক দীর্ঘ অস্থিতিশীলতার ঘূর্ণাবর্তে আটকে পড়ে। প্রতিটি সংকট নতুন শক্তিকে সংঘাতে টেনে আনে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে। লুকিয়ানোভের মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইরানকে বশে আনতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই অভিযান শুরু করে। তেহরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব দুর্বল করলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া প্রভাব বিস্তার পাবে। সেই সঙ্গে ওয়াশিংটনও আঞ্চলিক শক্তির ভারসাম্যে সহজে হস্তক্ষেপ করতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের মতো বৃহৎ ও প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত 1737 কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন। এ সময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরার আহ্বান জানান তিনি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা 2015 সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের 2 ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই।
также выступить против. চীনের প্রতিনিধি ফু চং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উস্কানিদাতা আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন রাশিয়ার পরাজয় হয়। এদিন 15টি সদস্য দেশের মধ্যে 10টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ব্রিটেন ও ফ্রান্সের দাবি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুত ইউরেনিয়াম অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল। রমজানের মাঝে টানা 12 দিন বন্ধ রাখা হয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। এই ঘটনায় ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে 8টি আরব ও মুসলিম দেশ। তারা বলছে, অধিকৃত জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আল আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাদের মতে, রমজান মাসে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়া আন্তর্জাতিক আইন এবং উপাসনার স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে জেরুজালেমের পুরানো শহরে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করার পদক্ষেপকেও অগ্রহণযোগ্য বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদ প্রাঙ্গণ সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আলকাফ মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ কর্তৃপক্ষের। দেশগুলো ইসরায়েলকে অবিলম্বে মসজিদের গেট খুলে দিতে এবং পুরানো শহরে প্রবেশের বিধিনিষেধ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।